গতকালই ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক হয়েছে দিল্লিতে অশোকা হোটেলে এবং সেই বৈঠকে আসন রফা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়া হলেও যেমনটা কালকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা বাকি যে শরিক দলগুলো ছিল তাদের তরফ থেকে বলা হয়েছে কংগ্রেস ৩০০টা আসনে লড়ুক, বাকি ২৪৫টা আসনে বাকিদের জন্য ছেড়ে দেওয়া হোক। কিন্তু সেই ক্ষেত্রে এ রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু তৃণমূলের তরফ থেকে ২টি আসনে লড়ার জন্য কংগ্রেসকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না কংগ্রেস, কারণ আজকে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে চায় কংগ্রেস হাইকমান্ড, যার কোনো কারণেই তড়িঘড়ি ডেকে পাঠানো হয়েছে তাদের। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি কল্যাণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। কল্যাণ, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত এই আসন নিয়ে নেওয়া হয়নি গতকালকের যে ইন্ডিয়ার চতুর্থ বৈঠক ছিল সেক্ষেত্রে, তবে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলতে চায় আসন নিয়েই কংগ্রেস হাইকমান্ড। সেক্ষেত্রে এই বঙ্গ কংগ্রেসের অবস্থান কি হতে পারে? দেখো, সেটা হচ্ছে কংগ্রেসের অবস্থান এখনো স্পষ্টভাবে কিছু না জানা গেলেও যে রাজ্যের যে দুটি আসন তুমি জানো, মালদা এবং মুর্শিদাবাদ, এই দুটি আসনে লোকসভার জয়ী প্রার্থী রয়েছে কংগ্রেসের, অর্থাৎ অধীর চৌধুরী যেমন বহরমপুরে তেমনি মালদায়। এই দুটি আসন ছাড়াও কংগ্রেসের দাবি ছিল রায়গঞ্জ। এরপরে কিন্তু যেটা বৈঠক হয়েছে সেই বৈঠকে যে দুটি আসন ছাড়া হচ্ছে, স্পষ্টভাবে কোন দুটি সেটা বলা হয়নি, সেটা বলেননিও মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে দুটি আসন কংগ্রেস টার্গেট করবে সে দুটি আসন মালদা এবং মুর্শিদাবাদ, এটা খুব স্বাভাবিক। পাশাপাশি রায়গঞ্জটার ডিমান্ড ছিল। কিন্তু এখন যে দুটি আসন কংগ্রেসের হতে চলেছে বা কংগ্রেসকে ছাড়া হয়েছে, সেই দুটি আসনে কিন্তু কংগ্রেস খুশি, কংগ্রেস সেটাই জানা যাচ্ছে। কারণ যেটা হচ্ছে, কংগ্রেস বিলক্ষণ জানে যে যদি লড়াই ত্রিমুখী হয়, অর্থাৎ তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি, সেক্ষেত্রে কংগ্রেসের যে দুটি আসন সেই দুটি আসনে কংগ্রেস কতটা জয়ী হবে সেটা কংগ্রেস কর্মীরা একটা দাবি করছে খুব স্বাভাবিকভাবেই। যে যদি বিজেপির হেভিওয়েট প্রার্থী দেখা যায় বহরমপুরে, তুমি জানো যে বহরমপুরে গত লোকসভায় একজন সন্ন্যাসীকে দাঁড় করানো হয়েছিল, যার ফলে বিজেপির ভোট ডাইভার্ট হয়ে যায় অধীর চৌধুরীর ভোটে, এবং সেই দাবি করেছিল তৃণমূল। অধীর চৌধুরী সেবার জয়ী হয়েছিলেন এবং পাঁচবারের এই এমপি অধীর চৌধুরী খুব স্বাভাবিকভাবেই এবারও লড়াই করবেন, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু অধীর চৌধুরী যারা কংগ্রেস সমর্থক রয়েছেন, কংগ্রেস কর্মী রয়েছেন, তাদের যে দাবি, তাদের যে বক্তব্য, যে অধীর চৌধুরীর যে আসন, সেই আসন পাকা করতে গেলে কিন্তু তৃণমূলের যে সাপোর্ট, সেই তৃণমূল সাপোর্টটা একটু দরকার। কারণ হচ্ছে, অধীর চৌধুরী লোকসভায় 7টি বিধানসভায় কিন্তু হেরেছিলেন অধীর চৌধুরী গত লোকসভা নির্বাচনে, যার ফলে তৃণমূলের যে ক্ষমতা, তৃণমূলের যে শক্তি, যে সংগঠন এবং তৃণমূলের যে বুথভিত্তিক কর্মী রয়েছে, তারা কিন্তু অনেক বেশি এগিয়ে কংগ্রেস এসছে এবং তার ফল পাওয়া গেছে পঞ্চায়েত ভোটে, তার ফল পাওয়া গেছে বিভিন্ন পুরসভা ভোটে। যদিও অধীর চৌধুরীর বহরমপুর, এবং তুমি জানো যে বহরমপুরের বিধানসভায় কিন্তু বিজেপি জয়ী হয়েছিল, অর্থাৎ বিজেপির আসন বহরমপুর বিধানসভা, যে আসন বরাবর কংগ্রেস জিতে এসেছে, কখনো মনোজ চক্রবর্তী, কখনো মহারানী পাল, এরা জিতে এসেছিলেন, সেই আসন কিন্তু ছিনিয়ে নিয়েছে বিজেপি। যার ফলে বিজেপির যে আসন, সেই আসন যেমন বহরমপুরে রয়েছে, উল্টো দিকে কান্দি এবং বহরমপুর কিন্তু লোকসভায় অধীর চৌধুরীর দিকে ভোট দিয়েছিল এবং এই দুই শহরের ভোট পেয়ে কিন্তু অধীর চৌধুরী জয়ী হয়েছিল। যার ফলে এই দুটি শহর, যেখানে তৃণমূলের দুই পুরসভা রয়েছে, অর্থাৎ কান্দি পুরসভা তৃণমূলের, পাশাপাশি কান্দি বিধায়কও রয়েছে তৃণমূলের, উল্টো দিকে বহরমপুর পুরসভা তৃণমূলের। যার ফলে এই দুটি শহর যদি তৃণমূল সাপোর্ট করে অধীর চৌধুরীকে বা কংগ্রেসকে, তাহলে কিন্তু অধীর চৌধুরীর জয় পুনরায় ঘটবে। যার ফলে কংগ্রেসের যারা কর্মী সমর্থক বুথ স্তরে রয়েছে, তাদেরও বক্তব্য যে যদি জোট হয় এবং জোটের তৃণমূলের ভোট যদি অধীর চৌধুরীর পক্ষে পড়ে, তাহলে কিন্তু অধীর চৌধুরীর রাস্তা পরিষ্কার। উল্টো দিকে মালদা চিত্রও এক, যদি তৃণমূল আর কংগ্রেসের জোট হয় এবং সেই জোটের যদি ভোট হয়, তাহলেও কিন্তু আসন, অর্থাৎ দুটি আসন যদি কংগ্রেস নেয়, অর্থাৎ মালদা এবং মুর্শিদাবাদ, সেক্ষেত্রে তৃণমূলের যে জোট, তৃণমূলের ইন্ডিয়া জোট, সেই তৃণমূল যদি জোটে অধীর চৌধুরী বা মালদার তৃণমূল যিনি কংগ্রেসের লোকসভায় প্রার্থী হবেন, যদি সেদিকে পড়ে, তাহলে কিন্তু বিজেপির পরাজয় নিশ্চিত। উল্টো দিকে বিজেপির যে প্রার্থী, যে প্রার্থী সন্ন্যাসী আনা হয়েছিল, এবার কাকে আনা হবে সেটা বিজেপি ঠিক করবে, সেটা ভবিষ্যতই বলবে। কিন্তু বিষয় এই জোটের কিন্তু বিষয়টা মানতে চাইছে যারা সমর্থক রয়েছেন, যারা কর্মী রয়েছেন। পাশাপাশি জেলা নেতৃত্বের দাবি হচ্ছে যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন পঞ্চায়েত থেকে, কংগ্রেস ও পঞ্চায়েত, সেই পঞ্চায়েতগুলোকে ভাঙছে তৃণমূল। সুতরাং জোট যদি করতে হয়, যদি ইন্ডিয়া জোট থাকে, তাহলে
তৃণমূলকেও সংরক্ষণ হতে হবে, অর্থাৎ তৃণমূলকেও নিজেদের রাস্তায় থাকতে হবে, যে কংগ্রেস থেকে কাউকে বার করে আনা বা কংগ্রেসের কোনো প্রার্থীকে বা কংগ্রেসের, যেমন তুমি জানো বাইরন বিশ্বাসকে নিয়ে আসা ছিল তৃণমূলে, যার ফলে কিন্তু কংগ্রেস বিগড়ে গেছিল। সুতরাং এই জোট 12 বছর 13 বছর পরে যে জোট লোকসভার, সেই জোটে কিন্তু কংগ্রেসের যে বেশি ভালো হবে এটা বলার অপেক্ষা রাখে না। কারণ হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদের, বিশেষ করে মুর্শিদাবাদের সমস্ত আসনই তৃণমূলের ঝুলিতে, বিভিন্ন বিধায়ক তৃণমূলের ঝুলিতে। শুধুমাত্র বিজেপি 2টি আসন পেয়েছিল বিধানসভায়, সেটা হচ্ছে মুর্শিদাবাদ অর্থাৎ লালবাগ এবং বহরমপুর। এই আসন ছাড়া সমস্ত আসনই তৃণমূলের। সুতরাং কংগ্রেসের বিধায়ক বলতেও যেমন কেউ নেই, একজন রয়েছেন অধীর চৌধুরী। সুতরাং অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে স্বাভাবিকভাবেই তিনিও চাইছেন যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হোক এবং জোট হয়ে তিনি দাঁড়ান। একেবারে এবং এই আসন রফা নিয়ে আজকে কংগ্রেস, প্রদেশ কংগ্রেসের তরফ থেকে কি অবস্থান নেওয়া হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। করলেন তুমি আমাদের সঙ্গে আপাতত থাকো। তবে 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এক্ষেত্রে সময়সীমা দেওয়া হয়েছে। এই 31শে ডিসেম্বর পর্যন্ত এক্ষেত্রে সময়সীমা দেওয়া হয়েছে যাতে এই আসন রফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আজকের এই বৈঠক, সেই বৈঠকের আগে কংগ্রেস নেতা তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদেরকে। কি বলবেন? এখানে দেখুন, মমতা ব্যানার্জি তো গতকালকে একটা ঘোষণা দিয়েছে আর কি, যে কংগ্রেস সিপিএম এদের সাথে আমার জোট করতে কোনো আপত্তি নেই, বিজেপিকে হারাতে হবে। তো স্বাভাবিকভাবে সে কতটা জোট হবে কি হবে না সেটা আমি ওদিকে যাচ্ছি না। আমাদের সর্বোচ্চ নেতা অধীর রঞ্জন চৌধুরী যেটা করবে সেটাই কিন্তু ফাইনাল। হ্যাঁ, উনি যা ভাবছেন পশ্চিমবাংলার জন্য সেটাই কিন্তু আমাদের মানে মঙ্গলের জন্য ভাবছেন, বা আগামী দিনে ভাবনাটা সেটাই নিয়ে আসবেন। কিন্তু এই যে একটা মানে জোট বার্তা দিয়েছে, এবং বাইরন বিশ্বাস এর পরিবার সম্পর্কে যতটুকু জানি আমরা, যে অত বেশি খুব খারাপ কোনো 2 নম্বরের কোনো ইনকামের জায়গাটা নেই, এটুকু আমাদের পাশাপাশি ভাবে জানি আর কি। যদিও সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন। এবং এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নিয়ে, আর বিরতির পর ফিরছি, সঙ্গে থাকো। বিরতির পর ফিরে এলাম আজ নজরে যে খবর নিয়ে। আর আজ সাত সকালের যে বড় খবর, অর্থাৎ বাইরন বিশ্বাস সাগরদিঘির বিধায়ক, তার বাড়িতে আজ সাত সকালেই পৌঁছে গেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। সেখানে সকাল থেকেই চলছে অভিযান। তার সাগরদিঘির বাড়ি, তার পাশাপাশি ধুলিয়ানে বাইরন বিশ্বাসের যে বাড়ি, সেখানে তো আয়কর হানা চলছেই। তার বিড়ি কোম্পানি থেকে শুরু করে হাসপাতাল, এমনকি রঘুনাথগঞ্জে সেখানে যে স্কুল রয়েছে সেখানেও কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা পৌঁছে গেছেন। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি কল্যাণ। আজ সাত সকালেই আয়কর দপ্তরের এই হানা চলছে সাগরদিঘির বিধায়কের যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকমের কোম্পানি রয়েছে, হাসপাতাল রয়েছে, স্কুল রয়েছে, সেখানে এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ এই আয়কর হানা নিয়ে? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে শামশেরগঞ্জের কংগ্রেস ব্লক সভাপতি যিনি ইমাম শেখ, সেই ইমাম শেখও দাঁড়িয়েছেন বাইরন বিশ্বাসের পক্ষে। কারণ বাইরন বিশ্বাস তুমি জানো যে কংগ্রেসের জয়ী প্রার্থী হলেও সাগরদিঘি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু ইমাম শেখের বক্তব্য যে বাইরন বিশ্বাস এবং তার পরিবার সেখানে যথেষ্ট জনপ্রিয়, তাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যে বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা দিতে হবে এবং আয়কর তল্লাশি চালাবে। এটা কে বলছে? ইমাম শেখ। তিনি হচ্ছেন কংগ্রেসের ব্লক সভাপতি, এবং তার বক্তব্য যে বিজেপি কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করতেই এভাবে আয়কর দপ্তর, কোথাও ইডি, কোথাও সিবিআই লাগাচ্ছে বিভিন্ন বিরোধী দলের প্রতিনিধিদের বাড়িতে, জনপ্রতিনিধিদের বাড়িতে বা নেতাদের বাড়িতে। বিষয়টা এরকমভাবেই তিনি যখন কংগ্রেস নিচ্ছে, তখন ইমাম শেখের বক্তব্য যে জোট, অর্থাৎ ইন্ডিয়া যে জোট, এবং রাজ্যে 2টি আসন ছেড়ে দিচ্ছে তৃণমূল, এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খার্গেকে তিনি প্রধানমন্ত্রী মুখ করতে দেখতে চেয়েছেন। যার ফলে এইটা কিন্তু কংগ্রেসের কাছে অন্যরকম বার্তা। এবং আজকে কংগ্রেসের যে দাবি, এই প্রেক্ষাপটে বিশেষ করে ধুলিয়ান, শামশেরগঞ্জ এবং রঘুনাথগঞ্জের একাধিক জায়গায় বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তর তল্লাশি চালাচ্ছে, তার পাশে কিন্তু দাঁড়িয়েছে স্থানীয় কংগ্রেসের বক্তব্য এভাবে কিন্তু আয়কর দপ্তর হানা দিয়ে কোনোভাবেই কিন্তু কংগ্রেস বা তৃণমূলকে রাস্তা থেকে সরানো যাবে না, তাদের যে জনসমর্থন সেই জনসমর্থন হারানো যাবে না। এটা কংগ্রেসের যেমন বক্তব্য, পাশাপাশি তৃণমূলেরও বক্তব্য যে বাইরন বিশ্বাস একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তিনি বহুদিন ধরে পারিবারিকভাবে ব্যবসা করছেন, তার বাবাও ব্যবসা করছেন, তার বহু ব্যবসা রয়েছে, যেমন বিড়ি ফ্যাক্টরি রয়েছে, স্কুল রয়েছে, হাসপাতাল রয়েছে। হঠাৎ করে কেন
এই সময় বিশেষ করে 24-এর লোকসভার আগে এবং যখন ইন্ডিয়া জোট নিয়ে গোটা দেশ তোলপাড়, যখন ইন্ডিয়া জোটের দিকে তাকিয়ে রয়েছে, দিল্লির দিকে তাকিয়ে রয়েছে, যখন সাধারণ মানুষ, যখন দেশবাসী, সেই সময় বেছে বেছে তৃণমূলের বাড়িতে, তৃণমূলের যিনি বিধায়ক রয়েছেন অর্থাৎ বাইরন বিশ্বাস যিনি রয়েছেন তার বাড়িতে আয়কর হানা। কি পাবে আয়কর দপ্তর হয়তো কিছু টাকা পাবে, যেভাবে পেয়েছিল জাকির হোসেন তৃণমূল বিধায়ক বাড়িতে, কারণ যে সমস্ত বিড়ি শ্রমিক থাকে তাদের কাঁচা টাকা দেওয়ার কথা, সেই টাকার জন্য বাড়িতে খুব স্বাভাবিকভাবে টাকা থাকে। এবং এই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ জাকির হোসেনের বাড়িতে এই তল্লাশির পরে কিন্তু কিছুদিন পরে সাগরদিঘিতে একটা জনসভা হয়েছিল, সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে জাকির একটি বিড়ি ফ্যাক্টরির মালিক, তার বাড়িতে টাকা থাকতেই পারে, সেই টাকা শ্রমিকদের দেওয়া হয়, কারণ শ্রমিকদের কারো এটিএম কার্ড নেই বা ব্যাংক অ্যাকাউন্ট নেই যে টাকা ঢুকিয়ে দেওয়া হবে। সুতরাং এই টাকা নিয়ে গেছে আয়কর দপ্তর। একই রকমভাবে আজকের শেষ সময় অর্থাৎ সন্ধ্যেবেলায় বা রাত্রেবেলায় বা আগামীকাল আয়কর দপ্তর যখন যাবে তখন জনসম্মুখে কিছু টাকা হয়তো দেখাবে। এই প্রভাব এইভাবে তৃণমূলকে কোনোভাবেই কিন্তু শেষ করা যাবে না বলে জেলা তৃণমূল নেতৃত্বের দাবি। কারণ জেলা তৃণমূল নেতৃত্ব জানাচ্ছে স্পেসিফিকভাবে যে সমস্ত ব্যবসায়ী রয়েছে, যারা বিধায়ক, যারা সাংসদ, তাদের বাড়িতে কিন্তু হানা দেওয়া হচ্ছে আয়কর দপ্তর থেকে। আয়কর দপ্তর, ইডি, সিবিআই, বিভিন্ন সংস্থা, কেন্দ্রীয় সংস্থা। এবং আজকে ভোরবেলা থেকে যখন 4টে এলাকায়, 4টে জায়গায় এই বাইরন বিশ্বাসের বাড়িতে এবং পাশাপাশি ফ্যাক্টরিগুলোতে তল্লাশি শুরু করে, তখন এলাকার মানুষ স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ। তাদের বক্তব্য যে বাইরন বিশ্বাস এবং তার পরিবার কিন্তু যথেষ্ট জনপ্রিয় এবং জনপ্রিয়তার কারণে কিন্তু বাম কংগ্রেসের জোটে জয়ী হয়েছিল। কাকে পরাজিত করে? তৃণমূলের প্রার্থীকে পরাজিত করে। সেই বাইরন বিশ্বাস যদিও 3 মাস পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে চলে এসেছেন একেবারে, এবং সেই কারণেই রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে তার মানে এই যে আয়কর হানা তার পিছনে। অবশ্যই করলেন তুমি এই আয়কর হানার দিকে অবশ্যই নজর রাখো, পরবর্তী সময় আবারও ফিরবো তোমার কাছে আপডেট নেব। তবে আজকের এই যে আয়কর হানা চলছে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, কারণ আজ 7 সকালেই আয়কর দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু বাইরন বিশ্বাসের বাড়িতে, সাগরদিঘির বাড়ি তার পাশাপাশি ধুলিয়ানে, সেখানে কিন্তু এই পৌঁছে গেছেন, সেখানে এই আয়কর হানা চলছে। অবশ্যই খবরের দিকে নজর থাকবে। এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো। জলপাইগুড়িতে সেখানে ট্রেনের স্টপেজের দাবিতেই চলছে বিক্ষোভ। আজ সকাল থেকে এই বিক্ষোভ চলছে, কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদেরকে, তবে সেখানে ট্রেনের স্টপেজ করা হোক সেই দাবি জানিয়েই আসছেন সেখানকার মানুষজন দীর্ঘদিন ধরে, কিন্তু এখনো পর্যন্ত সেই সমস্যার কোনো সুরাহা হয়নি। তাই অবিলম্বে যেন সেখানে ট্রেনের স্টপেজ করা হয় সেই দাবি জানিয়েই আজকের এই রেল অবরোধ চলছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে জলপাইগুড়িতে, সেখানেই বোয়ালমারিতে ট্রেনের স্টপেজের দাবিতেই অবরোধ দেখাচ্ছেন স্থানীয় মানুষজন, হাতে প্ল্যাকার্ড নিয়ে সেখানে এই মুহূর্তে রেল লাইনে রেল অবরোধ করেছেন তারা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। অনির্দিষ্টকালের জন্য ট্রেন অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় মানুষজন জলপাইগুড়িতে, সেখানেই এই রেল অবরোধের ঘটনা। বোয়ালমারিতে ট্রেনের স্টপেজের দাবিতেই অবরোধ চলছে। স্থানীয় মানুষজন তারা দীর্ঘদিন ধরেই সেখানে এই স্টপেজ করার দাবি জানাচ্ছেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। অনির্দিষ্টকালের জন্য এই ট্রেন অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন। বোয়ালমারিতে ট্রেনের স্টপেজ দাবি জানিয়ে চলছে রেল অবরোধ।